ওকে, আজকে আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ সেল দেখব, অর্থাৎ সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক প্রকাশ পদ্ধতি কিভাবে আমরা প্রকাশ করব এটা সেলকে। যেমন আগের দিন বলেছিলাম আমরা গ্যালভানিক সেল সম্পর্কে, ড্যানিয়েল সেল সম্পর্কে। তো সেই সম্পর্কে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে যে একদিকে অ্যানোড থাকে, একদিকে ক্যাথোড থাকে এবং তাদেরকে একটা সল্ট ব্রিজ দ্বারা যুক্ত করি। তো এই যে অংশটা আছে সেটাকে আমরা সিম্বলিক ভাবে কিভাবে রিপ্রেজেন্ট করব। তো আমরা আগেও বলেছি যে যে কোনো সেলে কি হয়, রেডক্স রিয়াকশন হয়। রেডক্স রিয়াকশনস, রেড ফর রিডাকশন and ox for oxidation. Reduction, that is বাংলাতে বলা হয় বিজারণ, আর অক্সিডেশন যেটা বলা হয় জারণ। তাহলে যে কোনো সেলের মধ্যে জারণ ও বিজারণ উভয় বিক্রিয়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, তার মানে কি হয়, আমরা আগেও জেনেছিলাম অ্যানোডে কি হয়, জারণ হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। ঠিক আছে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তো দেখো, এই জারণ বিজারণ বিক্রিয়াকে দেখেই আমরা, রেডক্স রিয়াকশনসকে দেখেই আমরা কি করব, সেল রিপ্রেজেন্ট করব। তো সেল রিপ্রেজেন্ট করার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা নিয়ম আছে। সে নিয়মটা কি, সেটা হচ্ছে দেখো, anode half cell is written on the left hand side while cathode half cell on right hand side. তার মানে কি হচ্ছে, সবসময় মনে রাখবো, কি লিখবো, যে অ্যানোডকে আমরা লেফট সাইডে রাখবো, ক্যাথোডকে কোন দিকে রাখবো, হাফ সেলকে রাইট সাইডে। বুঝতে পারলে? আচ্ছা, এবার বলছে যে এই অ্যানোড আর ক্যাথোড দুটো যে সেল থাকে, এই দুটো হাফ সেলকে একসাথে করার জন্য, জাস্ট সেপারেট করার জন্য কি করব, একটা ডাবল ড্যাশ দেব। এই ডাবল ড্যাশটা কাকে রিপ্রেজেন্ট করে, ডাবল ড্যাশটা রিপ্রেজেন্ট করে সল্ট ব্রিজকে। কাকে রিপ্রেজেন্ট করে, সল্ট ব্রিজকে। যদি ইনকেস সল্ট ব্রিজ না থাকে, ঠিক আছে, তাহলে সেখানে সিঙ্গেল লাইন দিব। ড্যানিয়েলের ক্ষেত্রে তো সল্ট ব্রিজ থাকবেই, কিন্তু সিম্পল যেগুলো সেল হয় সেগুলোর ক্ষেত্রে সিঙ্গেল থাকবে। আচ্ছা, সিঙ্গেল ড্যাশ থাকবে, সমস্যা নাই কোনো। এইবার আমরা জানবো যে অ্যানোড কীভাবে লেখা হয়, ক্যাথোড কীভাবে লেখা হয়। কিন্তু আমি তো এখানে লিখবোই না অ্যানোড আর ক্যাথোড, এখানে রিয়াকশন থাকবে, সেই রিয়াকশন প্রোডাক্ট জিনিসগুলোকে লিখতে হবে, বসাতে হবে। তো এটা বসানোর জন্য নিয়মটা কি, এ সিঙ্গেল ভার্টিক্যাল লাইন সেপারেটস মেটাল ফ্রম অ্যাকুয়াস সলিউশন। তো একটা যদি উদাহরণ নিয়ে নিই, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে জিঙ্ক আছে,
প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার। তো এখানে রিঅ্যাকশনটার প্রথম কাজ কি আমার প্রথম কাজ রিঅ্যাকশন যখন বের করব, রিঅ্যাকশন যখন থাকবে আমার কাছে, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা জারণ সংখ্যা দেখে নেওয়া, ধাতুর প্রত্যেকটা ধাতুর, ঠিক আছে, বা অধাতুও থাকতে পারে কোনো কোনো জায়গায়, ঠিক আছে। এর কত +2, এর +2 0। অক্সিডেশন নাম্বার দেখে আমরা বুঝতে পারবো কার জারণ হয়েছে আর কার বিজারণ হয়েছে। যেখানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, অর্থাৎ কার বেড়েছে, জিঙ্কের, এই ক্ষেত্রে কি হয়েছে, অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে। কি হয়েছে, অক্সিডেশন রিঅ্যাকশন। আর যখন এখান থেকে দেখব, তো কি দেখব, প্লাস থেকে 0 হয়েছে, দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার কমেছে। তো এই জন্য এটাকে কি বলবো, এটা কোন ধরনের রিঅ্যাকশন হবে, রিডাকশন রিঅ্যাকশন, রিডাকশন রিঅ্যাকশন। তাহলে এখানে দুই ধরনের রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, একটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। কথাটা বোঝা গেল? তো এই অক্সিডেশনটা কার মধ্যে ঘটে আমি বলেছিলাম, অ্যানোডে। রিডাকশনটা কোথায় ঘটে, ক্যাথোডে। তো এখানে ধাতু কে আছে, জিঙ্ক, আর সলিউবল কে আছে, জিঙ্ক সালফেট লবণ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমি কি বললাম একটু আগে, সিঙ্গেল ভার্টিক্যাল সেপারেটস দ্য মেটাল ইন অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে, ওদের অ্যাকুয়াস সলিউশন যে আয়নটা আছে তার সাথে সেপারেট করবে। তো এখানে Zn2+ লিখতে পারো, কিংবা তুমি Zn(SO4) লিখতে পারো। তো এক্ষেত্রে কিছু নিয়ম আছে, দেখো বলেছে লোয়ার পজিটিভ চার্জ কেপ্ট অন lower positive charge kept on left side and higher positive charge kept on the right side of single vertical। কি বলেছিলাম এখানে, যেখানে একটা মাঝখানে সিঙ্গেল ভার্টিক্যাল থাকবে, অ্যানোডের ক্ষেত্রে কি বললাম, ডান দিকে একটা সিঙ্গেল ভার্টিক্যাল থাকবে, এই সিঙ্গেল ভার্টিক্যাল কি করবে, এই দুটোকে আলাদা করবে, এই দুটোকে লিখতে হবে অ্যানোডে, এটা এই দুটোকে লিখতে হবে অ্যানোডে। এখানে কি করছে, একটা সিঙ্গেল লাইন থাকছে অ্যানোডের ক্ষেত্রে। এই যে সিঙ্গেল লাইনটা কি করছে, কি বললে ওখানে, এই সিঙ্গেল লাইনের দুটো পাথ আছে, একটা লেফট আর রাইট, এরও আছে। তো দেখো আমি কি বললাম, এরকম, এটা অ্যানোড, এটা ক্যাথোড পার্ট, এটা অ্যানোড পার্ট, ঠিক আছে। এইবার বুঝবে, এই সিঙ্গেল লাইনটার লেফটের দিকে কে থাকবে বলেছে, লোয়ার পজিটিভ চার্জ আর কেপ্ট অন লেফট, লোয়ার পজিটিভ। তো Zn0 আর Zn+, তো লোয়ার কে Zn, দ্যাট ইজ মেটাল, Znটাকে আমরা লেফট সাইডে রাখলাম। আর Zn2+ কে কোথায় রাখবো, সিঙ্গেল ভার্টিক্যাল লাইনের রাইট সাইডে, ডাবল ভার্টিক্যাল লাইন মাঝখানে, which represents the salt bridge। এবার কপার সালফেট, এখানে আমি Zn(SO4) লিখতে পারি, অসুবিধা নাই। তো এটা যেহেতু অ্যাকুয়াস সলিউশন থাকে, মানে ব্র্যাকেটে অ্যাকুয়াস লেখা যাবে, বা যদি এখানে কনসেন্ট্রেট দেওয়া থাকে 1 mm, তাহলে ব্র্যাকেটে 1 mm লিখতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার কপার সালফেট আর কপার, এটা কি যাবে, বিজারণ হয়েছে, রিডাকশন হয়েছে, দ্যাট ইজ এটা ক্যাথোড থাকবে। এই ক্যাথোডে থাকার সময় কি বলেছে, in cathode half cell higher positive charge is kept on the left and lower positive charge is kept on the right of the vertical single line। তো কি বলছেন, higher positive charge kept on left side, left মানে এটা, right মানে এটা, ঠিক আছে। তো লেফট সাইড, এর লেফট সাইড কোনটা, এটা, আর এর লেফট সাইড কোনটা, এটা। তো লেফট সাইডে কে থাকবে, হাজার, লেফট সাইডে কে থাকবে, হাজার পজিটিভ চার্জ। তো এই দুটোর মধ্যে হায়ার পজিটিভ চার্জকে copper2+, তাহলে copper2+ বা CuSO4 আমরা লিখতে পারি, ঠিক আছে। আর লোয়ার পজিটিভ চার্জকে
কথাটা বুঝতে পারলে? এটা যেহেতু সলিড আমরা এখানে লিখে দিব। এটা একটা নিয়মের মধ্যে পড়ে। আরো নিয়ম আছে, আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এরপরে হচ্ছে ডাবল ভার্টিক্যাল লাইন বলে দিয়েছি। এরপর হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। যদি মোলার কনসেন্ট্রেশন উল্লেখ করা থাকে লাইক সি, ধরুন এটা বললো C2, এটা বললো C1, তাহলে এখানে ব্র্যাকেটে C1 লিখতে হবে, এখানে ব্র্যাকেটে C2 লিখতে হবে কনসেন্ট্রেশন। যেমন 1 মোলার বা 2 মোলার যা থাকবে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার বলছে দ্য ভ্যালু of EMF of the cell is written on extreme right of the cell। এই যে কনসেন্ট্রেশন বসিয়ে লেখা হয়ে গেছে। এবার ধরো তোমার ইএমএফ এর ভ্যালু দিয়ে দিয়েছে, ইএমএফ কি এর উপরে আসছে, ইএমএফ ভ্যালু দিয়েছে প্লাস 1.1 ভোল্ট। তো ওটা কি হলো, পুরোটা লেখার পর এক্সট্রিম রাইট মানে একদম শেষের রাইটের দিকে ওটা বসিয়ে দেবো। কথা বোঝা গেল? এবার কিছু এক্সেপশনাল কেসও আমাদের সামনে আসতে পারে। সবসময় ধাতুই থাকবে সলিড অবস্থায়, বা সলিড ধাতু সবসময় সলিডই থাকবে, যেমন জিঙ্ক সলিডে আছে, নাও থাকতে পারে, ওখানে অন্য কিছুও থাকতে পারে। তো দেখো এই ক্ষেত্রে যদি অন্য কিছু থাকে তাহলে কি হবে, বলছে ইফ এনি ইলেকট্রন, যদি ইলেকট্রন মানে এখানে কোনটা বলতো, ইলেকট্রন কোনটাকে বলছে, এই যে বাইরের গুলো যেগুলো দাঁড়ালো সলিড সিস্টেমটা ধাতুগুলো, সেই ধাতুগুলো হচ্ছে ইলেকট্রোড হিসাবে গণ্য, আর এই ভিতরের দুটো হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে থাকে। কথাটা বুঝতে পারলে? এই যে বাইরের অংশগুলো থাকে এগুলো হচ্ছে ইলেকট্রোড, আর এই যে ভিতরের অংশগুলো থাকে এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট, যেটা সলিউশন অবস্থায় থাকে। কথাটা বুঝতে পারলে? এটা ক্যাথোড, এটা অ্যানোড। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো যখনই তুমি আসবে, এবার বলছে যে ইফ এনি ইলেকট্রোড ইজ কনসিডার্ড টু বি নন মেটাল, যদি কোনো ইলেকট্রোড নন মেটাল থাকে, সে সলিডে থাকতে পারে, লিকুইডে থাকতে পারে, গ্যাসিয়াস থাকতে পারে, যে অবস্থায় থাকুক, জাস্ট নন মেটাল, ঠিক আছে? নন মেটাল যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোড হিসেবে তার সাথে একটা জিনিস নিতে হবে। সেটা কি? an inert electrode like platinum is involved in the construction of the cell. It may be written along with the working electrode। ধরো এখানে হাইড্রোজেন ইলেকট্রোড আছে, তো হাইড্রোজেনটা কি হচ্ছে, গ্যাস একটা, প্লাস এটা কি নন মেটাল অ্যাটম, তো নন মেটাল অ্যাটমের সাথে কি করছি আমরা, প্ল্যাটিনাম অ্যাড করেছি। এটা আমরা ব্র্যাকেটেও রাখতে পারি, কিংবা একটা ভার্টিক্যাল সিঙ্গেল লাইন দ্বারাও পৃথক করে রাখতে পারি একসাথে, কিন্তু জাস্ট ওর পাশে পাশেই রাখতে হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এইবার এখানে দেখো একটা পি অ্যাটমসফিয়ার দিয়েছি। যদি তোমার এই দেখো লিখেছে এখানে, ইন কেস অফ গ্যাস প্রেসার ইজ মেনশনড ইন দ্য ব্র্যাকেট। প্রেসার কি কি করতে হবে, ব্র্যাকেটে মেনশন করে দিতে হবে, 1 অ্যাটমসফিয়ার বা 2 অ্যাটমসফিয়ার, যেটা সাধারণত 1 অ্যাটমসফিয়ারই থাকে, আমরা সেটা লিখে দেব। আর এখানে কনসেন্ট্রেশন C1 C2। কথাটা বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের, এই গেল আমাদের নিয়ম। এবার কিছু কোশ্চেন্স আছে যেটা আমরা সলভ করার চেষ্টা করব। দেখো প্রথম রিঅ্যাকশনসটা দেখো, Cd প্লাস Na2 প্লাস Cd2 প্লাস Ni। তো এটা তো সিম্পল ভাবে প্লাস প্লাস দিয়ে দিয়েছে, সুতরাং এখানে কোনো অক্সিডেশন নাম্বার বের করার দরকার নেই, আমরা নিজেই দেখতে পাচ্ছি যে এটা কোনটা জারণ আর কোনটা বিজারণ। আচ্ছা, এক্ষেত্রে ক্যাডমিয়াম নিকেল 2 প্লাস, ক্যাডমিয়াম 2 প্লাস প্লাস নিকেল, আমরা লিখে নিলাম রিঅ্যাকশনসটা এখানে। এখানে দেখো 0 থেকে প্লাস, অক্সিডেশন নাম্বার বেড়েছে, তাই এটা অক্সিডেশন রিঅ্যাকশন। এখানে প্লাস থেকে
0 কমেছে অক্সিডেশন নাম্বার, তাই এটা রিডাকশন রিঅ্যাকশনস। কথাটা বুঝতে পারলে? এইবার যখনই আমরা দেখছি অক্সিডেশন রিঅ্যাকশনস, রিডাকশন রিঅ্যাকশনস দুটোই আছে, ঠিক আছে? তো এবার আমরা এটাকে ক্যাথোড অ্যানোডে কমপ্লিট করি। তো দেখো ক্যাডমিয়াম থেকে প্লাস হয়েছে, জারণ হয়েছে, সল্ট 20 দিয়ে দিলাম আমরা আগেই, সুবিধা হবে। এই পাশে অ্যানোড, এই পাশে ক্যাথোড। অ্যানোড কি হচ্ছে সিডি টু সিডি টু প্লাস, তো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখো সুবিধা হবে আমাদের এইভাবে করলে, ঠিক আছে? এইবার এর মধ্যে দুটোর মধ্যে এটা কোথায় থাকবে, এইদিকে থাকবে, এই দুটোই। তো কে বাইরে থাকবে, কে ভিতরে থাকবে? কি বলেছিলাম, যার পজিটিভ চার্জ বেশি সে রাইট সাইডে, যার পজিটিভ চার্জ কম সে লেফট সাইডে, ইন কেস অফ অ্যানোড। তো ক্যাডমিয়ামটা কি এলাম এখানে থাকলো, আর ক্যাডমিয়াম 2 প্লাস ভিতরে, এখানে কোনো কনসেন্ট্রেশন প্রেসেন্টেশন কিছু বলা নাই, তাই না, দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি যেহেতু অ্যাকুয়াস, কোনো ক্যাটায়ন অবস্থা বা অ্যানায়ন অবস্থা থাকলে সেটা এমনি স্টেবল থাকে না, ওকে, অ্যাকুয়াস অবস্থায় রাখতে হবে, যৌবন অবস্থায় রাখতে হবে, দ্রবীভূত অবস্থায়। এবার নিকেল, নিকেল 2 প্লাস আর নিকেলের মধ্যে, তো দেখো এখানে চার্জ কার কম কম আছে, সে বাইরের দিকে থাকবে। তো এটা ভেবে মনে রাখতে পারো, যার পজিটিভ চার্জ কম তারা বাইরের দিকে থাকে, যাদের পজিটিভ চার্জ বেশি তারা ভিতরের দিকে থাকে, মানে ডাবল এর কাছে থাকে, এইভাবেও মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে গেল নিকেল 2 প্লাস অলসো অ্যাকুয়াস। কথাটা বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল। এবার একটা অন্য ধরনের নিই, ধরো সাপোজ ধরো তুমি নিচ্ছ 7 নম্বরটা, কি আছে, Cl2 গ্যাস 1 atm plus 2I minus aqueous, I2 solid plus 2Cl minus aqueous। দেখো এটা আছে, এইবার দেখো এখানে যেটা ব্যালেন্স করা আছে, দেখো 2 3 4 এগুলো লেখা আছে সামনে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নাই, এগুলো লেখার সেলের মধ্যে, এগুলো সেলে লেখার কোনো দরকারই পড়ে না, জাস্ট এটা ব্যালেন্স করার জন্য আছে। তো এখানে আমরা শুধু একটা জিনিস দেখবো যে এখানে কে জারেন হয়েছে, কে বেজানো হয়েছে। তো এটা 0 মাইনাস মাইনাস 0, তো অবশ্যই মাইনাস থেকে 0 জারণ সংখ্যা বেড়েছে, তাই এটা অক্সিডেশন, আর 0 থেকে মাইনাস, তাই এটা রিডাকশন। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে দেখো, এই অক্সিডেশন আর রিডাকশন দুটো রিঅ্যাকশনশিপ পেয়ে গেলাম আমরা। সামনে টুথ এগুলো কি আছে এগুলো দেখার দরকার নাই একদমই, ঠিক আছে? এইবার আমরা আবার সেল আঁকবো, এটা করলাম সিঙ্গেল, একটা সিঙ্গেল, ঠিক আছে? এবার দেখি কি ব্যাপারটা কি হচ্ছে। অক্সিডেশন মানে এটা এদিকে থাকবে, তো আমি কি বলেছিলাম, যেটা বেশি পজিটিভ চার্জ সেটা কোন দিকে থাকবে, বাইরের দিকে, যেটা কম, সরি, যেটা আচ্ছা আমি কি বলেছিলাম, যে চার্জ যেটা থাকবে না, এখানে দেখো পজিটিভ চার্জ তো নাই, আমি কি বললাম, যেটা পজিটিভ বেশি পজিটিভ চার্জ সেটা থাকবে ভিতরে, যেটা নেগেটিভ চার্জ এছাড়া কম পজিটিভ চার্জ সেটা থাকবে বাইরে। কিন্তু এখানে নেগেটিভ চার্জ আছে, এক্ষেত্রে কি করবে, দেখো পজিটিভ চার্জকে আমার নেগেটিভ চার্জের সঙ্গে কম্পেয়ার করবে না, যে বেশি পজিটিভ চার্জ মানে কম নেগেটিভ চার্জ, ঠিক আছে? এরকম ব্যাপার না, যখনই তুমি দেখবে নেগেটিভ চার্জ আর 0 আছে, তখনই যে 0 থাকবে, যে আয়নিত অবস্থায় থাকবে না, তাকেই সবসময় বাইরের দিকে রাখবো। কথাটা বোঝা গেল? তার মানে কি হচ্ছে, এখানে আই মাইনাস আছে, তো আই মাইনাস
ভিতরে, অ্যাকুয়াস, 2 লেখার দরকার নাই। আর I2টা কি হবে, বাইরে, সলিড। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এবার এখানের মধ্যে কি আছে, Cl মাইনাস চার্জ কি আছে, A, তো এই অবস্থায় ভিতরে অ্যাকুয়াস, আর Cl2 গ্যাস 1 ATM লিখে দেবো। এখানে কি করলাম আমরা, এটা লিখে নিলাম। তো দেখো এটা হয়ে গেল, কিন্তু একটা জিনিস দেখো, এটা সলিড কিন্তু নন মেটাল, এটা তো গ্যাস, তার উভয় ক্ষেত্রেই আমাকে একটা ইনার্ট ইলেকট্রন নিতে হবে। তাই না এখানে একটা ড্যাশ দিয়ে বা ব্র্যাকেট দিয়ে আমরা প্ল্যাটিনাম লিখবো, এখানে একটা ড্যাশ দিয়ে আমরা প্ল্যাটিনাম লিখে নেব। ওরা স্যার সলিড তো ইলেকট্রন হতেই পারে, দাঁড়িয়ে থাকতেই পারে, কিন্তু মনে রাখবে নন মেটাল সলিড বেশিরভাগ ক্ষেত্রে পাউডার হয়, দ্যাট ইজ ডাস্ট টাইপের হয়, গুঁড়া, মিহি। ঠিক আছে, এই কারণে এরা কিন্তু সলিড হয়ে দাঁড়াতে পারবে না, ইলেকট্রন যেভাবে দাঁড়িয়ে থাকে এইভাবে এভাবে দাঁড়াতে পারবে না, প্লেট হিসাবে পাবে না। তো প্লেট হিসাবে গেলে ধাতুই লাগে, কারণ ধাতুই একমাত্র এইভাবে দাঁড়িয়ে থাকে। কথাটা বুঝতে পারলে, পাউডার হিসাবে থাকে না। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে।